Late last night and early today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela to bring outlaw dictator Nicolas Maduro to justice. গোটা পৃথিবী এখন জেনে গেছে যে আমেরিকার বিশেষ প্রশিক্ষিত সেনারা রাতের অন্ধকারে ভোরের আলো ফোটার আগে ভেনেজুয়েলায় হানা দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে কোনো আন্তর্জাতিক আইনের পরোয়া না করে। আপনি আইনজীবী হিসেবে, আইন বিশারদ হিসেবে এই যে আইনকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে যে কাজ আমেরিকা করে যাচ্ছে, ইসরায়েলকেও আমরা দেখেছি করতে, এই দৃষ্টান্তকে এরপরে আমরা স্বাভাবিকভাবেই অন্যদেরও অনুসরণ করতে দেখব। দেখুন, আমি ইতিমধ্যে একটা ফেসবুকে পোস্ট করেছি, সেটা হচ্ছে যে ট্রাম্পকে ওয়ার ক্রিমিনাল ডিক্লেয়ার করা হোক, করে তাকে ইমিডিয়েটলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বিচারের মধ্যে ফেলা হোক। একটা সার্বভৌম দেশের ওপর কোনো কারণ নেই বিনা প্ররোচনায় সেখানে হামলা করা, শুধুমাত্র ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে, এটা এখন ক্রিমিনালদের কাজ। পাড়ায় যেমন মাস্তানরা করে, জোর করে আপনার বাড়িতে ঢুকে পড়বে, ঠিক সেই কাজটাই করেছে। কিন্তু এটা নজিরবিহীন প্রায়, কারণ 1989 সালে পানামাতে আমেরিকা অভিযান চালিয়েছিল রেজিম চেঞ্জের জন্য। রেজিম চেঞ্জ এতদিন আমেরিকা করেছে কি, সেই দেশের ভেতরে কিছু লোককে পৃষ্ঠপোষণা করে তাদের দিয়ে একটা আন্দোলন তৈরি করেছে, বিক্ষোভ তৈরি করেছে, তাদের মদত দেওয়ার নাম করে তারা ইনভাইট করেছে বলে ঢুকে পড়তো, একটা বাহানা তৈরি করতো। কিন্তু এক্ষেত্রে যেটা করলো ট্রাম্প, সেটা সম্পূর্ণ একেবারে গুন্ডাগিরি, এছাড়া অন্য কিচ্ছু বলা যায় না। যে আমার প্রবল শক্তি আছে, আমি যা খুশি তাই করতে পারি, একটা সার্বভৌম দেশের ভেতরে গিয়ে আমি তার প্রধানকে গ্রেপ্তার করে নিতে পারি। এতে বিশ্বব্যাপী প্রতিরোধ শুরু হবে, আন্দোলন শুরু হবে। এবং হবে কি, কারণ প্রথম কথা হচ্ছে মাদুরো খুব একটা জনপ্রিয় ছিলেন না। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনে বিরোধীরাই জিতেছিলেন বলে শোনা যায়, যেটা তিনি সেই রেজাল্ট মানেননি। কিন্তু তাই বলে দেশের ভেতরে ঢুকে রাষ্ট্রপতির প্রাসাদ থেকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, ওই ন্যারেটিভটা তৈরি করেছিল ওয়েস্টার্ন মিডিয়া যে মাদুরো ভোটে জেতেনি। এটা সম্পূর্ণ ভুল। মাদুরো ভোটে জিতেছিলেন যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, এবং বরং মাদুরোর তাদের প্রভাবকে খর্ব করার জন্য দেখবেন ভেনেজুয়েলার ভেতরে একজনকে নোবেল প্রাইজ দেওয়া হলো, পিস নোবেল অ্যাওয়ার্ড, যিনি দাবি করছেন যে আমেরিকার উচিত ভেতরে হস্তক্ষেপ করা। অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পার্টিকুলারলি দি নর্থ আমেরিকান ওয়ার্ল্ড, তারা এইভাবে বিভিন্ন সাউথ আমেরিকান দেশগুলোকে দখল করার চেষ্টা করছেন। এবং তার নির্লজ্জ উদাহরণ এটা। তার কারণ হচ্ছে এই সাভেজ এসে তারা সমস্ত তৈল খনিগুলো, যেখানে আমেরিকান ব্যবসায়ীদের অধিকার ছিল, কেড়ে নিয়ে জাতীয়করণ করেছেন। একমাত্র এইটাই কারণ। মানে মাদুরো যিনি পূর্বসূরি। হ্যাঁ, তখন থেকেই আমেরিকান এই ব্যবসায়ীরা বারে বারে প্ররোচিত করেছে আমেরিকান সরকারকে হস্তক্ষেপ করো, কেন তাদের ব্যবসা চলে গেছে। আজকে সেইটাকেই ট্রাম্প কার্যকর করার চেষ্টা করলেন। তিনি, তার একটাই বক্তব্য যে ওই সমস্ত অয়েল ফিল্ডগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এবং মাদকের কারবারের যে অভিযোগ তিনি করেছেন, অভিযোগ তো সবসময় থাকে, ওরা চিরকালই ওগুলো করতে হয়। ওরা কিউবার এগেনস্টে করেছে, কলম্বিয়ার এগেনস্টে করেছে, ভিয়েতনামও এই সমস্ত গপ্প করেছিল। কিন্তু তার আগেই যে একটার পর একটা বোট উড়িয়ে দিয়েছেন তিনি মিসাইল আক্রমণ করে এই ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায়, ভেনেজুয়েলার একটার পর একটা বোট, এবং সেখানে সত্যি মাদক পাচার হচ্ছিল কিনা বা যারা মারা গেছেন এই আক্রমণে, শতাধিক মানুষ নিহত হয়েছেন, তারা সত্যি সত্যি মাদক পাচারকারী ছিলেন কিনা কেউ জানে না, কোনো প্রমাণ নেই। এটা তো প্রচার। হ্যাঁ, কিন্তু তাতে ওয়ার ক্রাইম মানে হলো না কেন? মানে সেক্ষেত্রে এটা উচিত ছিল তো, এইগুলো ওয়ার ক্রাইম হিসেবে এটাকে ট্রিট করতে হবে। আজকে ভারসাম্য পরিবর্তন হচ্ছে, দেখা যাক এই সমস্ত ক্ষেত্রে অন্যান্য দেশের কি রিয়াকশন, চীনের কি রিয়াকশন হয়। চীন, ইরান, রাশিয়া, এরা তো খুব স্বাভাবিকভাবেই আমেরিকার এই যে পদক্ষেপ তার
প্রতিবাদ করবে বা করেছে। ইরান তো প্রতিবাদ করেইছে, আহ, রাশিয়াও যথেষ্ট এখন সমালোচনা তাদেরও করেছে। আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করা দরকার। আমি তো গতকালই দেখলাম একটা কোথায় ফেসবুকে চীনের ডিফেন্স মিনিস্টার আমেরিকাকে থ্রেট করেছে যে তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা জেনে রেখো যে আমাদের যে অস্ত্র সম্ভার আছে তা তোমাদের উড়িয়ে দিতে পারে। এটা তিনি পরিষ্কার থ্রেট দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এই এখন দৃষ্টান্ত আন্তর্জাতিকভাবে এই সমস্ত শক্তিশালী দেশ তাদেরও ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার এই গুন্ডামির বিরুদ্ধে মানে একটা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ঐক্যবদ্ধ ভাবে পদক্ষেপ করবেন কিনা জানি না তারা, কিন্তু এরপর যদি চীন তাইওয়ান ঠিক একইভাবে দখল করার চেষ্টা করে তাহলে কিন্তু কিছু বলার থাকবে না, কারণ হুম, আমেরিকা যে পথ দেখাচ্ছে, এরপর রাশিয়া যদি ইউক্রেনে তাদের আক্রমণ আরো বাড়িয়ে দেয় এবং সেটা দখল করার চেষ্টা করে তাহলেও কিছু বলার নেই। তাই তো। এটা চূড়ান্ত, এটা সম্পূর্ণভাবে এত নক্কারজনক এই ঘটনাটা ঘটলো, কেন বহুদিন থেকেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বারবার বলছে ভেনেজুয়েলান গভর্নমেন্টকে যে তোমরা অয়েল ফিল্ড গুলো ছেড়ে দাও। হুম। হ্যাঁ, এখন অয়েল ফিল্ডটা হচ্ছে ওদের মনোপলি ক্যাপিটালের একটা বড় মৃগয়া ক্ষেত্র। তো সেটা তো ভেনেজুয়েলার পিপুল মেনে নেয়নি, মেনে নেবে না। এর আগেও যখন চেষ্টা করেছিল তখন ভেনেজুয়েলার ওয়ার্কাররাই কিন্তু রুখে দাঁড়িয়েছিল ঠিকই, আর মানে কি। তেলের হুম, সবচেয়ে বড় সম্পদ তো ভেনেজুয়েলায়, হ্যাঁ, সবচেয়ে বড় ভান্ডার সেটা ভেনেজুয়েলায়। খুব আর স্বাভাবিকভাবেই আমেরিকার সেটা দখল করার একটা না, চেষ্টা দখল এবং করা মানে ওরা বলছে আগে তো আমেরিকান ব্যবসায়ীদের ছিল, তুমি ন্যাশনালাইজ করে নিয়েছো, করেছো। এখন এদেরকে হুম। ডিন্যাশনালাইজ করো, এই ওর বক্তব্য ওদের। না হলে ট্রাম্প ওই তেলের যে জাহাজ, তেলবাহী জাহাজ ভেনেজুয়েলার, সেটাকে দখল করলো এবং বলল তেলটা আমরা নিয়ে নেব। মানে হুম, এটা কোনো দেশ করতে পারে? গুন্ডামি সাম্রাজ্যবাদীরা এইরকমই করে। আমরা বুঝতে পারি না, ওদের হাতে মিডিয়া থাকে, প্রচার থাকে, সাধারণ মানুষ প্রচারে ভেসে যায়, বা কত মহান, ওরা ফাউন্ডেশন করে টাকা দেবে আমাদের, এইসব ভাবনা হয়। না, কিন্তু উগো চাভেজের কথা বিশেষভাবে মনে পড়ছে। তিনি 2005-এ কলকাতায় এসেছিলেন। হুম, তখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী। সেই সময় তাকে নিয়ে প্রবল উন্মাদনা দেখেছিলাম আমরা মানুষের হ্যাঁ, ভেতরে। এই ভেনেজুয়েলাকে নিয়ে উন্মাদনা আছে, ছিল। মাদুরোর বিরুদ্ধে যখন একটা এরকম কনস্পিরেসি হচ্ছিল, সেটা ফেল করার পর থেকে তো এখন ওরা এরকম অস্ত্রের দাঙ্গাবাজি করছে। $50 মিলিয়ন ঘোষণা করেছিল আমেরিকা যদি মাদুরোকে ধরিয়ে দেয় কেউ বা হুম, মাদুরোর সম্পর্কে কোনো খবর দেয়। মানে টার্গেটটা তো নির্দিষ্ট হয়েই ছিল। মানে কালকে ভয়ঙ্কর। যদি কোনো গেরিলা বাহিনী ট্রাম্পকে হোস্টেস করে দেয় কি হবে? সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে আমি জানি না, মানে এটা অনেক সুপার পাওয়ার তো ভিয়েতনামে তো গিয়ে দেখেছে, সুপার পাওয়ার থাপ্পড় খেয়েছে, এখানেও খাবে না তার কোনো গ্যারেন্টি আছে? কিউবার কাছে থাপ্পড় খেয়েছে। আর হি শুড বি রাষ্ট্রসংঘ ডিক্লেয়ার্ড আছে। কি অসহায়। হ্যাঁ, রাষ্ট্রসংঘ তো একটা সর্বক্ষেত্রেই অসহায় হয়েছে, তারা পারলো না ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, শুধু প্রস্তাব পাশ করে লাভটা কি? অর্থাৎ ক্ষমতাধর হলে আইনকে উপেক্ষা করা যায়, এটা তো তাই তো। প্রমাণ হলো। গুন্ডামি হয় তো, গুন্ডারা কি আইনকে তোয়াক্কা করে নাকি? হ্যাঁ, আমাদের দেশে বা আমাদের রাজ্যেও হুম, এই একই প্রবণতা আমরা লক্ষ্য করছি না, যে তাই তো, হ্যাঁ। আইন যা খুশি থাক, সুপ্রিম কোর্ট যা বলে বলুক, কিন্তু আমি আমার মর্জি মতোই হ্যাঁ, চলবো। সেই তো। ওই মৌলিক চিন্তাটা এক, যে চিন্তাটার মূল কথাই হচ্ছে স্বৈরাচার, আমি যা বলছি সেটাই ঠিক তামান্না খাতুনের মা এখন কলকাতার হাসপাতালে ভর্তি। আছে। হ্যাঁ, তামান্নার মতো একটা ফুটফুটে শিশু, তাকে বোমা ছুড়ে মারা হলো। যারা অভিযুক্ত, যাদের নাম এফআইআর এ আছে, তাদের সবাইকে যে গ্রেপ্তার করা হলো না এখনো পর্যন্ত, তাদের অনেককেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তাদের দেখা যাচ্ছে সব সময়। এবং তার ফলে যেটা হচ্ছে, তামান্নার পরিবার, মানে বিশেষ করে তার মা, তার মনে হতেই পারে যে আমি তো জাস্টিস পাবো না, মানে এরপরে হুম, যারা ধরা পড়েছে তারাও ছাড়া পেয়ে যাবে। হুম। তো এই অবসাদ থেকে হয়তো তিনি একটা কোনো ড্রাস্টিক স্টেপ নিতে গিয়েছিলেন। দেখুন, ওইরকম একটা বাচ্চা এইভাবে বোমার আঘাতে যার খুন হয়ে যায় মায়ের চোখের সামনে, সেই মায়ের পক্ষে তার মানসিক স্থৈর্য বজায় রাখা খুব কঠিন। এই ভদ্রমহিলা তবু সেটা রাখছিলেন, এবং তাকে টাকা দিয়ে কেনা যায়নি। কিন্তু তারপরে যদি প্রতিনিয়ত তিনি থ্রেটের মুখোমুখি হন, সেই থ্রেটটা যদি তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয়, তখন তিনি ভাবছেন যাক বাবা, আমি তো যা চলে যাই, আমার বাড়ির লোকজন, তাদের উপর আর হামলা হবে না। এই মানসিকতা থেকেই হয়তো তিনি ভেবেছিলেন আমি আত্মহত্যা করব। এই ঘটনার পর যদি নীতি নৈতিকতা বোধ থেকে থাকতো, তাহলে পুলিশ মন্ত্রীর
অনেক বেশি সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল, অন্ততপক্ষে নিজেকে পদত্যাগ করে বলতে পারতেন আমি ব্যর্থ হয়েছি। আর পুলিশ আধিকারিকরা যা বলছেন এটা আমার কাছে খুবই খেলো মনে হচ্ছে। তারা বলছেন আমরা দেখছি দেখছি, আরে দেখে লোকটা ভদ্রমহিলাকে রোজ থ্রেট করে যাচ্ছে আর তোমরা ঘুরে বেড়াচ্ছে লোকগুলো দেখছি দেখছি। এতদিন ধরে এতগুলো লোক অ্যাবসকন্ড হয়ে আছে, বিশ্বাসযোগ্য? উন্নাওতে যে মেয়েটির ওপরে নির্যাতন হয়েছিল, প্রথমে ধর্ষণ, তারপর গণধর্ষণ, তারপর তার বাবাকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগে তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টাডিতে মেরে দেওয়া, পিটিয়ে, এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে কিন্তু এফআইআর নিচ্ছে না পুলিশ, কোনো ব্যবস্থা নিচ্ছে না। সে মরিয়া হয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেটাতে যখন গোটা দেশে ছিছি শুরু হয়, সেই পুলিশ তখন বাধ্য হয় এফআইআর নিতে। তাহলে কি ন্যায় বিচারের জন্য মানুষকে এইরকম একটা জায়গায় পৌঁছতে হবে? দেখুন, এই কথা আমি বহুদিন বলছি, বহু ক্ষেত্রে বলছি, শুধুমাত্র আইনের দরজায় গিয়ে আমরা আদেশ আদায় করতে পারি সেটাকে অস্ত্র ব্যবহার করে, অস্ত্র হিসেবে ব্যবহার করে লোকের রাস্তায় নামতে হবে। জনগণের ক্ষোভ, বিক্ষোভ এটা যতক্ষণ না প্রদর্শিত হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্ত বহু সংস্থার যারা দায়িত্বে আছেন তাদের টনক নড়ে না। কারণ তারা আইভরি টাওয়ারে থাকেন, তাদের কাছে একটা গরিব মেয়ে ধর্ষিতা হলো কি হলো না বইই গেল, একটা গরিব বাড়ির ছেলে খুন হলো কি না হলো বইই গেল, তারা ওইভাবেই ভাবেন। এখন তাদের চেতনা বৃদ্ধি করতে গেলে পরে জনগণের আন্দোলনের চাপটা খুব দরকার। আমি সরকারি কর্মচারীদের মিটিং এ বলেছিলাম প্রথম দিন, যেদিনকে হাইকোর্ট থেকে ডিএ এর আদেশ পেলাম সেদিনই ওদের একটা মিটিং ছিল। আমি বললাম, এইমাত্র আদেশ পাওয়া গেছে কিন্তু জানবেন এটা কার্যকর হবে না যতক্ষণ না আপনারা সরাসরি প্রত্যক্ষ সংঘর্ষের দিকে যাচ্ছেন। কেন এইসব ক্ষমতাসীন যারা আছেন তারা সৎভাবে সোজা পথে নীতিভিত্তিক কাজ করেন না। মাদুরোর এত বড় একটা ঘটনার পরে ভেনেজুয়েলার মানুষ দেখ, সবাই পথে নেমেছেন এরকম এখনো পর্যন্ত আমরা জানি না। না আমি যা দেখলাম ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচন্ড বিক্ষোভ হচ্ছে। মানে অন্তত আমরা মিডিয়াতে মানে যেটা দেখতে মিডিয়া পাচ্ছি। দেখাবে না, মিডিয়া তো দেখাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।